জুলাই গণঅভ্যুত্থানে চাঁনখারপুলের শিক্ষার্থী আনাজ সহ ৬ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। আলোচিত এই মামলার আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। রায়ের আগে গ্রেফতার থাকা আসামিদের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই রায় দেয়া হবে। এটি ২৪-এর গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় রায়। ৮ আসামির মধ্যে ৪ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন, বাকি ৪ জন পলাতক। মামলায় গুরুত্বপূর্ণ ভিডিও, জব্দ হওয়া আলামত, তথ্য প্রমাণ ও ২৬ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। গত বছরের ২০ এপ্রিল তদন্ত শেষ করে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এরপর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হয় ২৫ মে। মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ১১ আগস্ট। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ২৬ জন সাক্ষী দেন। ট্রাইব্যুনালের রায়ের ঘোষণার খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, রায় কখন পড়া শুরু হবে এবং একই সাথে গ্রেফতার করা আসামিদের আমরা বলছিলাম হাজির করা হয়েছে আদালতে, সে বিষয়ে খবর জানাবেন। আর কিছুক্ষণ পর অর্থাৎ 11:30 থেকে 12টার মধ্যে রায় পড়া শুরু হতে পারে এবং এই রায় পড়া কিন্তু প্রায় ঘণ্টাব্যাপী কিন্তু চলতে পারে। এবং এই মামলায় মোট 8 জন আসামি, এর মধ্যে 4 জন গ্রেপ্তার রয়েছেন। যে 4 জন গ্রেপ্তার আছেন তাদের কিন্তু সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই রায় ঘোষণা হবে। এবং যে আসামিরা রয়েছেন এদের মধ্যে সবাই কিন্তু পুলিশ সদস্য। এই মোট কথা এই যে আসামি 8 জন আসামি, 8 জনের সবাই পুলিশ সদস্য এবং গ্রেপ্তার যে 4 জন রয়েছেন এরা কিন্তু পুলিশের উচ্চতর কোনো কর্মকর্তা নন। এরা 3 জন কনস্টেবল ও 1 জন ওসি রয়েছেন। এর মধ্যে আমরা একটি ভিডিওতে দেখেছি কনস্টেবল সুজনকে, যে চাঁনখারপুলে কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে বসে গুলি করছে, সে আছেন। ইমাজ হোসেন ইমন রয়েছেন। তারপর শাহবাগে একজন পুলিশের ওসিকে দেখা গিয়েছিল একজন আন্দোলনকারী মুখ চাপা দিয়ে ধরে আছেন, মুখ চেপে আছেন, তিনিও কিন্তু চাঁনখারপুলের এই মামলায় আসামি। মূলত চাঁনখারপুলের সেদিনের ঘটনা, তার ভূমিকা নিয়ে কিন্তু তিনি এই মামলায় আসামি হয়েছেন। এবং প্রসিকিউশনের সাথে আমরা যখন কথা বলেছি তারা বলেছেন যে এই যে সকল আসামিরা রয়েছেন এই মামলায় তাদের সকলের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ কিন্তু তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করতে পেরেছেন। পাশাপাশি যে সকল ঘটনা ঘটেছে তার ভিডিও ফুটেজ, জব্দকৃত আলামত সবই কিন্তু তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছেন। এবং তারা এমনটা বলছেন যে এই মামলা প্রমাণে তারা সমর্থ হয়েছেন এবং সর্বোচ্চ সাজার প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন। অপরদিকে আমরা যখন আসামিপক্ষের আইনজীবীদের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন যে এই যে পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তার আছেন, বিশেষ করে এই গ্রেপ্তার যারা আছেন তাদের বেশিরভাগই কিন্তু একদমই শুধু আদেশ পালন করার মতো, অর্থাৎ কনস্টেবল, মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য তারা কাজ করেন। তাদের উপর থেকে যে নির্দেশনা দেয়া হয়েছিল তারা কিন্তু শুধু সেই নির্দেশনা শুনেছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। কাজেই তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছেন যে তাদের বিষয়গুলো যেন বিবেচনা করা হয়, যেহেতু তারা নিতান্তই সাধারণ পুলিশ সদস্য ছিলেন, তাদের নির্দেশনা মানা ছাড়া উপায় ছিল না। এই সকল বিষয় তারা ট্রাইব্যুনালে যেমন উপস্থাপন করেছেন, তেমনি আমরা যখন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু একই কথা আমাদেরকেও জানিয়েছেন। এবং এই সকল যে বিবেচনায় রেখে যেন রায় হয়, তারা যেন ন্যায় বিচার পান, আসামিরা যেন ন্যায় বিচার পান, এই প্রত্যাশা কিন্তু আসামিপক্ষের আইনজীবীরাও জানিয়েছেন। এবং আর কিছুক্ষণ পর হয়তো এই রায় ঘোষণা শুরু হবে এবং ঘণ্টাব্যাপী রায় ঘোষণা হতে পারে। বিটিভিতে এই রায় কিন্তু সম্প্রচার করা হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু পুলিশের বিরুদ্ধে যারা মাঠ পর্যায়ে এই যে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছেন সেই পুলিশদের বিরুদ্ধে কিন্তু এটি প্রথম মামলার রায় হতে চলেছে। এর আগে একটি মামলার রায় হয়েছে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক, সেটি কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে যে যারা নির্দেশনা দেন তাদের বিরুদ্ধে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুন সেই মামলার আসামি ছিলেন এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের একটি অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছে, আরেকটিতে আমৃত্যু কারাদণ্ড হয়েছে। এমন এই রায় কিন্তু আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সে বিষয়ে কিন্তু আপিল বিভাগে কিন্তু আপিলও করেছে প্রসিকিউশন, যাতে যেই একটি অভিযোগে কারাদণ্ড আছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আসামিদের, সেই বিষয়টি যেন বিবেচনায় সর্বোচ্চ শাস্তি সেই মামলায় দেওয়া হয়। অপরদিকে এই মামলায় কিন্তু আজকে মোট 8 জন আসামি, এর মধ্যে 4 জন পলাতক রয়েছে। এর মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আছেন এবং
আরও 4 জন রমনা সহ এই জোনের দায়িত্বপ্রাপ্ত 4 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা সবাই কিন্তু পলাতক এবং তাদের অনুপস্থিতিতে কিন্তু যে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল থেকে, সেই আইনজীবীরা কিন্তু তাদের পক্ষে শুনানি করেন, ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা পলাতকদের পক্ষে, এবং সব শুনানি শেষে কিন্তু আজ অবশেষে রায়ের জন্য অপেক্ষা। ইতিমধ্যে যে ভুক্তভোগীদের স্বজনরা এসেছেন তারা সবাই কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা ছিলেন যে যারা তাদের স্বজনকে যাদের কারণে হারাতে হয়েছে তাদের সাজা হবে এই দিনটি দেখার জন্য তারা কিন্তু এখন ট্রাইব্যুনালে উপস্থিত আছেন। ধন্যবাদ মাইনুল মারুফ। ফিরব নিশ্চয় পরবর্তীতে আমরা আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গত 17 বছর এদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে বলে মন্তব্য তার। That we will stand strongly behind any efforts to ensure that no future government in Bangladesh will be able to subvert the economic system and state resources for their own. Prosperity can only be built on internationally recognized norms of transparency. But a prosperous, modern and new Bangladesh can only exist where all citizens, regardless of their faith, gender, creed or race, are treated as equals. My party is proud that we stand as defenders of every Bangladeshi citizen and their rights. It is not only our responsibility to protect the rights of the minorities, but actually an obligation and sacred duty, whether they be Hindus, Buddhists, Christians or any faith. I am so very proud that my party has over 500,000 members from other faith groups who stand together to make a country stronger. In all of this, we want the new Bangladesh to be a strong, reliable and trustworthy partner in our region and globally. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে কাল। 22 ফেব্রুয়ারি থেকে শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। প্রার্থীদের ক্যাম্পেইন চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। সেদিন থেকেই সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাজধানীতে জোরালো অভিযান শুরু করবে ডিএমপি। রবিবার 18 জানুয়ারি শেষ হয় মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আপিল শুনানি। এদিকে 22 জানুয়ারি সব ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করবে ইসি। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বিশেষ সভা ডাকা হয়েছে। এছাড়া 1 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষণ হিসেবে নিয়োগ দেওয়া হবে। 2 ও 3 ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো শুরু করবে ইসি। সবকিছু ঠিক থাকলে ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদের জন্য আয়োজিত গণভোট। বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করবেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। সেই খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, কোন কোন দেশের কূটনীতিকরা তারেক রহমানের সাথে দেখা করবেন এই বৈঠকে এবং সেখানে কি ধরনের আলোচনা হতে পারে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? তানিয়া, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আছেন। পূর্ব নির্ধারিত যে কূটনৈতিকদের সাথে বৈঠক, সেই বৈঠকটি আজকে বেলা সকাল 11টা থেকে শুরু হওয়ার কথা। তিনি কিন্তু 11টা বাজার 2 মিনিট আগেই এই বিএনপি কার্যালয়ে প্রবেশ করেছেন এবং আমরা এসে দেখেছি যে এখানে ডেনমার্ক এবং সুইডেনের 2টি গাড়ি এখানে প্রবেশ করেছেন এবং সেখানে কি রাষ্ট্রদূত না অন্য কোনো কর্মকর্তা আছেন সেই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। তবে গতকাল কিন্তু এই কার্যালয়ে বিএনপির চেয়ারম্যানের সাথে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং কানাডার রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রায় 7টি দেশ কিন্তু এখানে এই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। তো এই বৈঠকে আলোচনা হয়েছে যে বিষয়গুলো নিয়ে, সেগুলোকে আমাদেরকে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির আমাদেরকে ব্রিফিং করে জানিয়েছেন যে
বিএনপি যদি জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসে তাহলে কি ধরনের রাষ্ট্র পরিকল্পনা করবে, কি ধরনের উন্নয়ন পরিকল্পনা আছে। বিএনপির ইতিমধ্যে যে 31 দফা ঘোষিত হয়েছে সেই 31 দফা নিয়ে বাস্তবায়নে আসলে কিভাবে হবে, দুটো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো কিভাবে উন্নয়ন হবে, সেই বিষয়গুলো নিয়ে কূটনৈতিক দিকদের সাথে আলোচনা হয়েছে বলে আমাদেরকে বিএনপির যে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ইনি আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া বাংলাদেশের যে নির্বাচন সামনে, সেই নির্বাচনের পরিবেশ নিয়ে কিন্তু কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি। সেই রোহিঙ্গা পরিস্থিতি সংকট যে আছে সেই সংকট সমাধান করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, কিভাবে বাংলাদেশ এটা পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলে সেই পরিকল্পনা গুলবে, এগুলো নিয়ে গতকাল ইউরোপীয় ইউনিয়নের যে অন্তর্ভুক্ত দেশগুলো এবং কানাডা এবং যুক্তরাষ্ট্রের যারা রাষ্ট্রদূত আছেন তাদের সাথে আলোচনা হয়েছে। আজকেও এই ধরনের আলোচনাই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আপনি বললেন যে ডেনমার্ক এবং সুইডেনের রাষ্ট্রদূতরা সেখানে প্রবেশ করেছেন এবং পর্যায়ক্রমে অন্যরাও হয়তো আসতে পারেন। কারা তার পরবর্তীতে আসেন সে খবর আমরা জানবো এবং একই সাথে নিশ্চয়ই জানবো যে দ্বিপাক্ষিক কী ধরনের আলোচনা হয়েছে এই বৈঠকগুলোতে। ধন্যবাদ সবুজ মাহবুব যুক্ত হওয়ার জন্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে সিলেটে। তৈরি হয়েছে জনসভা মঞ্চ, উচ্ছ্বাসে নেতাকর্মীরা, আর তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানারে ছেয়ে গেছে নগরী। নেতাকর্মীরা জানান বৃহস্পতিবার এখান থেকেই দলীয় প্রচার শুরু করবেন তারেক রহমান। মহিদিদারের তথ্য ও তারেক আহমেদ সনির ছবিতে প্রতিবেদন। প্রায় 2 দশক পর সিলেটের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই মাঠেই 1978 সালে ভাষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর 2013 সালে একই মাঠে বেগম খালেদা জিয়ার ভাষণ শুনেছেন সিলেটবাসী। এখন আরেকটি ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আছেন নগরবাসী। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম সফর। আমরা ম্যাডামের রাজনীতি থেকে পেয়ে এসেছি নেতৃত্ব দিবার, এবং সেই সুবাদে তারেক রহমানের রাজনীতির অংশ হতে পারছি, সেটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গৌরবের বিষয়। জনসমাগমের কথা যদি কেউ জিজ্ঞেস করে তার উত্তর আমার কাছে একটাই, তারেক রহমানের কাছে পুরো বাংলাদেশ। তিনি যেখানে দাঁড়াবেন বাংলাদেশ দাঁড়িয়ে যাবে, এখানে সংখ্যায় আপনি বিবেচনা করতেই পারবেন না। বিএনপি নেতাকর্মীরা বলছেন এই সফর শুধু দলীয় প্রচারের সূচনা নয়, বরং এটি জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিএনপির প্রতি মানুষের যে আবেগ দেখেছি আমরা, সেখানে গোটা সিলেট নগরী সেদিন কার্যত একটি জনসভায় পরিণত হবে। সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আমরা বিশ্বাস করি যে আগামী 22 তারিখে সেই সমাবেশ শুধু জনসমুদ্রে পরিণত হবে না, এটা সিলেটের ইতিহাসে একটি মাইলফলক হিসাবে থাকবে। এদিকে তারেক রহমানের সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তো আমরা মূলত এসএমপি, হাইওয়ে পুলিশ এবং আমাদের সিলেট জেলা পুলিশ আমরা এই নিরাপত্তার বিষয়ে আমরা কাজ করতেছি, যাতে নির্বিঘ্নে উনি ওনার গমনাগমনটা সম্পন্ন করতে পারেন। সবশেষ 2005 সালে সিলেটে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে যোগ দিয়েছিলেন তারেক রহমান। তাকে আবারও দেখার অপেক্ষায় আছেন সিলেটবাসী। মনিরা কাজেরি, 71। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে সিলেটে। তৈরি হয়েছে জনসভা মঞ্চ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী মুহিত দিদা যুক্ত হয়েছেন। দিদা, তারেক রহমানের এই সফর ঘিরে কতটুকু প্রস্তুতি নিয়েছে সিলেট, এবং একই সাথে সেখানকার স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন তারেক রহমানের আশা উপলক্ষে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে আগামী 22শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। এর আগে তিনি শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেই এই জনসভায় বক্তব্য রাখবেন। মূলত এর মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। এই ঐতিহাসিক মাঠে বক্তব্য রেখেছেন 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সর্বশেষ
2013 সালে বিএনপির চেয়ারপারসন মরহুম খালেদা জিয়া এখানে বক্তব্য রাখেন এবং সর্বশেষ তারেক রহমান এই আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। আমরা কথা বলেছি বিএনপি নেতৃবৃন্দদের সাথে এবং তারা বলেছেন যে এই মাঠে সকাল 10টার সময় তারেক রহমান বক্তব্য রাখবেন। সুনামগঞ্জের 5টি আসন এবং সিলেটের 6টি আসন, মোট 11টি আসনে যারা বিএনপির মনোনীত প্রার্থী আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে এই মাঠে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মঞ্চটি 80 ফুট লম্বা এবং 30 ফুট চওড়া এই মঞ্চ তৈরি করা হয়েছে এবং এটার উচ্চতা হচ্ছে 6 ফুট। এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন, এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত এবং পুরো মাঠটাকে পুরো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে রাখা হয়েছে। এখানে সিলেট সিটি কর্পোরেশন তারা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছেন। সব মিলিয়ে মুহিত দিদার, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে এর মধ্যে পুরো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সিলেটে। ফিরব পরবর্তীতে আবারও। আনুষ্ঠানিকভাবে না হলেও বিএনপি রাজনীতিতে খানিকটা পদচারণা দেখা যাচ্ছে ব্যারিস্টার জাইমা রহমানের। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার উপস্থিতি রাজনীতিতে যুক্ত হবার বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একে আগামী নেতৃত্বের সফল সূচনাও বলছেন তারা। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। মেইন জিনিসটা হচ্ছে নারীদেরকে ইনক্লুড করতে ইন দিস ডিসিশন মেকিং, ইন দিস আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দিস ইকোসিস্টেম ওয়ার্কস। দাদা দাদির আদর্শ ও বাবার অনুপ্রেরণায় রাজনীতিতে খানিকটা পদচারণা শুরু হয়েছে জাইমা রহমানের। তবে কি পূর্বসূরীদের হাত ধরে রাজনীতিতে যুক্ত হচ্ছেন তিনি? এমন অল্প বিস্তর আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। গত 25 ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমানের মেয়ে জাইমা রহমান দেশে প্রথম কোনো অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের মাধুর্য বেশ আকৃষ্ট করেছে সবাইকে। সামাজিক মাধ্যম সহ সবখানে হচ্ছেন প্রশংসিত। 13 বছর বয়সে মা বাবার সাথে বিলেতে যান। সেখানেই স্কুল, কলেজ ও বার অ্যাট ল ডিগ্রি সম্পূর্ণ করেন। দেশে ফেরার পর যোগ দিয়েছেন কয়েকটি অনুষ্ঠানে। তার বলার ধরন ও বিষয়বস্তু দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তার অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা গ্রেস আছে যেটা খুব মানুষকে আকৃষ্ট করবে, যেটা তার দাদির মধ্যে ছিল। পলিটিক্স একটা হলো থিওরিটিক্যাল জায়গা থেকে দেখা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল জায়গা থেকে। বাংলাদেশের রাজনীতির বাস্তবে আসলে রাজনীতিটা কীরকম, এইটা সে যত বেশি রপ্ত করতে পারবে তত বেশি সে আরও শাইন করার একটা সম্ভাবনা থাকবে। বিএনপির কোনো পদে নেই জাইমা রহমান, কিন্তু তার সড়ক পদচারণাকে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত বলেও মনে করেন কোনো বিশ্লেষক। জাইমা রহমানের আগমনটা কতখানি খালেদা জিয়ার শূন্যতা পূরণ করতে পারবে জানি না, সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু দূরদর্শিতা দেখলাম। তিনি নারীকে বললেন যে শুধুমাত্র নীতি এবং আইন দিয়ে হবে না। তিনি কিন্তু একটা কথা বলেছেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে 3 জায়গায় নারীর অবস্থান যদি সঠিক থাকে, যদি নারী মর্যাদা পায়, তাহলে কিন্তু নারীর অবস্থানটা সুদৃঢ় হয় এবং নারীর অবস্থান শক্ত হওয়ার সাথে সাথে দেশের অবস্থানটাও শক্ত হয়। দেশের রাজনীতিতে তারুণ্যের নবজাগরণ 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে। জাইমা রহমানের উপস্থিতি সেই তরুণদের কাছে আরও অনুপ্রেরণার মাত্রা যোগ করবে বলেও মত তাদের। বাংলাদেশে যেই ধরনের রাজনীতি আমরা এতদিন থেকে দেখে এসেছি, সেখানে একটা রাজনৈতিক শিষ্টাচার, গঠনমূলক রাজনীতি, এগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। তো সেই তুলনায় তরুণদের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু সব তরুণই আবার একরকম না। তো সেই জন্য সামনে যারা রাজনীতিতে আসতে চায় তাদেরকে এই রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক যুক্তিতর্ক, এগুলাকে মাথায় রেখেই রাজনীতিতে আসতে হবে। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হতে পারেন বলে ধারণা বিশ্লেষকদের। মাহিলা ইসলাম, 71, ঢাকা। কেমন হতে পারে 2026 সালের অর্থনীতি? অর্থনীতিবিদরা বলছেন এবছরও খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা কম এবং সেটি আশা করা কঠিনও হবে না। বলেন সময়োপযোগী কর্মপরিকল্পনা হাতে নিয়ে আর্থিক খাতের ব্যাপক সংস্কার করতে হবে।
ব্যবসায়ী নেতাদের আশা, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করবে। বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে পুরো বছর জুড়ে চমকের পর চমক থাকবে ব্যাংক খাতে। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। খুব একটা ভালো যায়নি 2025-এর অর্থনীতি। সর্বশেষ ঘোষিত ঋণ খেলাপিও ছিল প্রায় 36%। নাকানি চুবানি খাইছে মূল্যস্ফীতি বছর জুড়ে, যার গড় ছিল 8.77%, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। এই অর্থনীতিবিদ বললেন 25-এ অর্থনীতির পতন ঠেকানো গেছে, তবে পূর্বের অবস্থানে ফিরতে আরো সময় লাগবে। 26 নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি। অনেক নেমে গেছিল, তারপরে আবার একটু উঠে স্থির হয়েছে, থমকে দাঁড়িয়েছে। এবং আমার ধারণা পলিটিক্যাল ইলেকশনের পর স্থিতিশীলতা অর্জন হলে তারপরে আমরা হয়তো কিছুটা গ্রোথ ওরিয়েন্টেড কিছু পাবো। মানে খেলাপি ঋণেরটাই দেখেন না, আগে তো 25%-এর নিচে ছিল খেলাপি ঋণ, কিন্তু 35%। তার মানে খেলাপি ঋণের হার আমরা তো আগেরটাকে ছাড়িয়ে উপরে উঠে গেছি, আরো উপরে উঠবো কিনা সেটা হলো প্রশ্ন। এই ব্যবসায়ী নেতা বললেন সবার আগে একটি নির্বাচিত সরকারের খুব প্রয়োজন, তবে তিনি জোর দিলেন বেশ কিছু সংস্কারের প্রতি। আপনার লোকাল ইনভেস্টার্সরাই না বিশ্বাস ছুটে যাচ্ছে, আপনি স্বপ্ন দেখেন ফরেন ইনভেস্টার আসবে, এগুলো কিচ্ছু আসবে না। আমি এনার্জি পাচ্ছি কিনা, আমার ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিনা, আমার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, সেগুলো তো দেখতে হবে, ঠিক না? যে এটা যখন আস্তে আস্তে, আর এগুলো আপনি কোনোটাই ওভারনাইট কিন্তু ঠিক করতে পারবেন না। আপনি এগুলা ঠিক করতে থাকেন, এটা একটা চলমান প্রক্রিয়া। আস্তে 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 মানুষের কিন্তু একটা ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। সো কেউ যদি মনে করে যে 2026-এ সব ব্যবসা ঠিক হয়ে যাবে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না চিন্তা। যার নেতৃত্বেই দেশ গঠন হয়, আমরা তার সাথেই কাজ করব এবং তাকে নিয়ে আমরা দেশটাকে আবার, অর্থনীতিকে আবার সামনের দিকে আগায় নিয়ে যাব। তবে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র বললেন এবছরে ব্যাংক খাতে থাকবে নানা চমক, সেই সাথে নানা সংস্কারও অব্যাহত থাকবে। মনে করেন ডিজিটাল ব্যাংক আসবে, প্রাইভেট ক্রেডিট ব্যুরো আসবে, তারপর সরকার একটা নতুন ব্যাংক সরকার নিজে একটা করতে চাচ্ছে, মাইক্রো ক্রেডিট, হ্যাঁ ওরকম আসবে। নতুন নতুন প্রোডাক্ট আসবে ব্যাংকগুলোর। সরকারি মালিকানাধীন যে ইসলামী ব্যাংক চালু হয়েছে, এটা বর্তমানে দেশের বৃহত্তম ইসলামী ব্যাংকের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায় যাবে। এরকম অনেক পজিটিভ জিনিস আপনারা দেখতে পাবেন। তবে ভালো দিক হলো 2025-এ বেশ ভালো অবস্থানে ছিল রিজার্ভ। বছর শেষে রিজার্ভ ছিল $33 বিলিয়ন বেশি। অবশ্য গেল বছর $3.33 বিলিয়ন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সদ্য বিদায়ী বছরে দেশে রেমিটেন্স আসে $32.82 বিলিয়ন। ফলে আশা করা যায় এবছর রেমিটেন্স রিজার্ভ 2 বাড়তে পারে। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সালিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন র্যাব সদস্য মোহাম্মদ মোতালেব। এই হামলায় গুরুতর আহত হন আরও 3 র্যাব সদস্য। নিহত মোতালেব র্যাব 7-এ কর্মরত ছিলেন এবং সম্প্রতি ডেপুটেশনে বিজেপি থেকে র্যাবে যোগ দেন। সোমবার বিকেলে হামলার পর আহতদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আলো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সিসিটিভির এই ফুটেজে দেখা যাচ্ছে একটি মাইক্রোবাস ঘিরে ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে স্থানীয় সন্ত্রাসীরা। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা। এই হামলার মধ্যে প্রাণ হারান র্যাবের এক সদস্য। নিহত র্যাব সদস্য মোহাম্মদ মোতালেব সোমবার বিকেলে একটি সন্ত্রাসী নির্মূল অভিযানে দায়িত্ব পালনের সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন। র্যাব জানায় এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন র্যাব সদস্য। আহতদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোহাম্মদ মোতালেবকে মৃত ঘোষণা করেন। অন্য 3 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা অভিযানে গিয়েছিল। অভিযান পরপরই এই ঘটনা, একজন নিহত হয়েছে আর 3 জন গুরুতর আহত। পুলিশ কর্মকর্তারা জানায় সোমবার র্যাব 7 চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। অভিযানের সময়ই সংঘবদ্ধ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। পুলিশ যায়, পুলিশ 4 জনকে উদ্ধার করে হসপিটালে পাঠানোর পরে র্যাবের একজন সদস্য মারা গেছে। এখন এলাকার পরিস্থিতি, এলাকায় র্যাব এবং পুলিশ আছে, আর অন্যান্য আইনানুগ যে প্রক্রিয়া সেটা করা হচ্ছে। জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন সময় সংঘর্ষ ও সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সন্ত্রাসীদের কার্যক্রম কভার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। তাদের কোনো দল নাই, তারা হলে ক্রাইম, তারা ত্রাস সৃষ্টি করে, তারা অস্ত্রধারী, তারা বন্দুকধারী, তারা দখলবাজ।
বিগত তারা এই জঙ্গল সলিমপুরে এবং আলীনগরে বিগত এই 5 আগস্টের পর অনেক ঘটনা ঘটেছে। ঘটনার পর জঙ্গল সলিমপুর ও আশেপাশের এলাকায় র্যাব ও পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা এখন থমথমে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইছে পার্বত্য জেলা রাঙামাটিতে। এখানকার একটি সংসদীয় আসনে এবার 7 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এখান থেকে পছন্দের প্রার্থী নির্বাচনের ভাবনায় আছেন পাহাড়ে নারী উদ্যোক্তারা। তবে এই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ এবং স্থিতিশীল সরকার গঠনের প্রত্যাশা করছেন তারা। উচিংছা রাখানের তথ্যছবিতে বিস্তারিত। পাহাড়, স্বচ্ছ জলরাশি, প্রকৃতি আর সম্ভাবনার জেলা রাঙামাটি। পর্যটন, হস্তশিল্প, কৃষিপণ্য ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে এখানে গড়ে উঠেছে অনেক নারী উদ্যোক্তা। এবারে নির্বাচন নিয়ে ভাবছেন এই উদ্যোক্তারা। তবে তাদের চাওয়া একটাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। নারী উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর বিশৃঙ্খলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন তারা। তাই তারা চান শান্তিপূর্ণভাবে ভোট দিতে। নারী উদ্যোক্তা আমরা চাই একটা সুস্থ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন সামনে আগে যেতে পারি, ব্যবসা বাণিজ্য ভালো করে করতে পারি। নির্বাচন সবসময় ভালোই চাই, ভালো হোক, সুস্থভাবে হোক, ভালো মতন ভোট দিতে পারি মতন এভাবে নির্বাচন চাই। তো সুন্দরভাবে ভোট দিতে চাই, নিরাপত্তা শৃঙ্খলাবদ্ধভাবে হলে আমরা ভোট দিতে যাব। নারী ভোটাররা মনে করেন নারীদের সব সমস্যার সমাধানের প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থিতিশীল সরকার। তারা বলছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ আরো উন্নত হবে। এতে নতুন উদ্যোক্তা তৈরি হবে, বাড়বে কর্মসংস্থান। নারী ভোটার যারা আছে ওনারা গিয়ে একদম নিরবিচ্ছিন্ন সুষ্ঠু পরিবেশের মধ্যে নিশ্চিন্তে ভোট দিয়ে আসতে পারে। আমরা কখনো কোনো গ্যাদারিং আমরা ভোটের মধ্যে চাচ্ছি না, এবং আমরা চাচ্ছি ভোটটা সুষ্ঠুভাবে হোক এবং সুষ্ঠু এবং স্থিতিশীল একটা সরকার দেশে গঠিত হোক। নারী উদ্যোক্তারা মনে করছেন, দল নয়, তাদের কাছে মুখ্য বিষয় নিরাপত্তা, স্থিতিশীলতা আর উন্নয়ন। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে তাদের প্রত্যাশা নারী বান্ধব নীতি ও উদ্যোক্তা সহায়ক পরিবেশ নিশ্চিত করা। মনিরা কাজুরি, ৭১। বরিশালে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন কারিগররা। খড়িমাটির কাজ শেষে এখন সরস্বতী প্রতিমা রঙের কাজ চলছে পুরোদমে। তবে এবার প্রতিমা তৈরি হচ্ছে কোনোটা পরীর আদলে, আবার কোনোটার সাথে মহেশ্বর যোগ দিয়েছেন। বিধান সরকারের প্রতিবেদন। গতানুগতিক ধারার বাইরে এসে এবার প্রতিমা তৈরিতে ভিন্নতা আসছে। কারিগররা বলছেন, কেবল রং তুলির আঁচড়ই নয়, সব কাজই নিখুঁতভাবে করতে হচ্ছে। এই জন্য বাড়তি শ্রম লাগছে। মাটির কাজ যদি একটু সম্পূর্ণ করি তাহলে আমার রঙের কাজ তো আমার সম্পূর্ণ হবে না, ওটাও নিখুঁত করতে হবে। কাস্টমাররা নতুন নতুন ক্যাটালগ তারা নিজের থেকে নামাইয়া ছবি সংগ্রহ করে আর কি আমাদের কাছে নিয়ে আসে। ওটা ফলো করে আর কি আমরা যতদূর সম্ভব আমরা আর কি এটা করি আর কি। মডেল অনুযায়ী যে আমরা পরিশ্রমটা করতেছি, অনেক খাটনি করতেছি, ওই হিসাবে আমাদের পারিশ্রমিকটা আমরা ঠিক মতো পাচ্ছি না। প্রতিমা তৈরির প্রধান কারিগর বলেন, ক্রেতাদের পছন্দের নকশায় তারা প্রতিমা তৈরি করছেন। তবে সময় স্বল্পতার কারণে চাহিদার প্রতিমা তারা দিতে পারছেন না। যেরকম ক্যাটালগ ছবি আমাকে দিচ্ছে সেভাবে আমি কাজ তৈরি করে দিচ্ছি। সময় স্বল্পতার জন্য আমরা তৈরি করতে পারি না। আমরা মাত্র 65খানা সরস্বতী প্রতিমা তৈরি করেছি। এসব প্রতিমার বেশিরভাগই আগাম বায়না দিয়ে তৈরি করে নেন ক্রেতারা। প্রতিমা কোন থিমে হবে তা নির্দিষ্ট করে দেন তারা। সরস্বতী পুজো আগামী শুক্রবারে, তো আমরা এসে সরস্বতী ঠাকুর আগামী বৃহস্পতিবার রাতের বেলা নিয়ে যাব। হ্যাঁ, আমরা এই ডিজাইন দিয়েছি, এখানে আমাদের এই প্রতিমাটা নেওয়া হয়েছে। আমি এখান থেকে একটি প্রতিমা নিয়েছি, অনেক সুন্দর প্রতিমাগুলো। কেবল শিক্ষার্থী নয়, জ্ঞান সাধনা বা সব সৃজনশীল কাজের সাথে জড়িতদের কাছে সরস্বতী পূজার গুরুত্ব রয়েছে, বললেন একজন নারী শিক্ষাবিদ। মা সরস্বতী হচ্ছেন আমাদের সমস্ত এই ধরনের এই সৃজনশীল গুণগুলি আমাদের মধ্যে অনুপ্রাণিত করেন, আমাদেরকে দান করেন, সেজন্য আমরা তার পূজা করি। নগরীতে এবার শঙ্কর মঠ আর জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে 16 জন কারিগর টানা 1 মাস ধরে সরস্বতী প্রতিমা তৈরি করছেন। বিধান সরকার, ৭১, বরিশাল। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।